বিভানের কপালে ভাঁজ পড়ল, চোখ ছোট ছোট করে বলল, আমার স্বভাব চরিত্র তুমি খারাপ কি পেলে? আমার কি অনেক নারীদের সাথে উঠা বসা রয়েছে? বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে রাত কাটিয়েছে বা কাউকে চুমু খেয়েছে? চুমু খাওয়ার কথাটা শুনে রূপন্তী অপ্রস্তুত হলো কিছুটা। তার স্মরণে এলো সেই রাতের কথা, যে রাতে বিভান খিচুড়ি খিচুড়ি করে তাকে চুমু খেয়েছিল। ঢোক গিলল রূপন্তী, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, স্বভাব চরিত্র খারাপ বলতে আমি ওটা বুঝাইনি। আমি বুঝিয়েছি আপনি অধিক রকচটা বদমেজাজি, কথায় কথায় আমাকে অপমান করেন। আপনার সাথে আমার মিলে না। মূলত এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর বলল, কিন্তু বিয়েটা যে তোমার আমাকেই করতে হবে, তোমার কাছে ছাড়ার কোনো উপায় নেই। মানে? মানে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, তবে এর প্রভাব দেশে তোমার বাবা মায়ের উপর পড়বে। রূপন্তী কপাল কুঁচকালো, দৃষ্টি সরু করে বলল। কিভাবে? বিভান হাসলো, আবারও সোফায় বসতে বসতে বলল, এমনকি আমার দাদা দাদির উপরও পড়বে। দাদু ভাইয়ের বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছেন তিনি। ব্যবসা কাজটা বেশিরভাগ আমাকেই সামলাতে হয়। এখন তুমি বলতে পারো, আপনি তো এদেশে থাকেন, তাহলে ওদেশের ব্যবসা কিভাবে সামলান? ওদেশে আমাদের ব্যবসা থাকলেও তার মূল কাজ চলে এদেশে বসে, যেটা আমি সামলাই। আমি যদি এখন আমার কাজ বন্ধ করে দেই কিংবা বলি কাজ করব না, তখন কি হবে ভেবে দেখেছ? দাদু ভাই সাথে সাথে ব্যবসায় লস খেয়ে যাবে। ফলস্বরূপ তাকে পথে বসতে হবে, আর তোমার বাবার বেতনও বন্ধ। সালাম আঙ্কেলের যা বয়স, তাতে মনে হয় না তাকে আর কোনো চাকরিতেও নেবে। আর তুমি এদেশে বসে চাকরি করে দেশে টাকা পাঠাবে, তারও উপায় নেই। তোমার পাসপোর্ট আমার কাছে, চুপ করে পাসপোর্টটা নষ্ট করে আবার পুলিশের হাতে তুলে দেব। ওদিকে দেশে মরবে তোমার পরিবার, আর এদিকে স্পেনে তুমি। থামলো বিভান, একটু সময় নিয়ে ফের বলল, তোমার কাছে দুইটা পথ খোলা আছে। এক নম্বরটা হলো আমাকে বিয়ে করো, দুই নম্বরটাও ওই একই, আমাকে বিয়ে করো। এখন তুমি যেটা মেনে নাও, দয়ের শরীর আমার। এই দুইটা পথের মধ্যে জোর জবরদস্তি করে তোমার উপর আমি কোনোটা চাপিয়ে দিতে চাইছি না। স্বাধীন দেশের স্বাধীন নারী তুমি। এই দুইটা পথের মধ্যে যে কোনো একটা ঝটপট বেছে নাও। রূপন্তী চোখ ছোট ছোট করে শুধালো, আপনি কি এখন আমাকে আমার পরিবার এবং পাসপোর্ট নিয়ে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাতে চাইছেন? এক প্রকার তেমনটাই বলা যায়। বিভানের শান্ত কণ্ঠস্বর, তবে বিশ্বাস করতে কষ্ট হলো রূপন্তীর। বিভান এমন কিছু করতে পারে বলে তো মনে হয় না। সে যদি হুট করেই ব্যবসার কাজ বন্ধ করে, তবে লস তাদেরই হবে। তাদের ব্যবসায় ধস নামবে, নাম খারাপ হবে, অর্থ সংকটে পড়বে। সালাম সাহেবের ক্ষেত্রে শুধুমাত্র বেতনটাই বন্ধ হবে, এর থেকে বেশি কিছু তো নয়। তাছাড়া বিভান সত্যি সত্যি ব্যবসার কাজ সামলায় কিনা এ ব্যাপারেও তীব্র সন্দেহ রয়েছে। এদেশে আসার পর একে ব্যবসার কাজ সামলাতে বা অফিসে দৌড়াদৌড়ি করতে তো তেমন কখনো চোখে পড়েনি রূপন্তীর। হতে পারে বিভান তাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর জন্য এসব বলছে। ভেংচি কাটলো মেয়েটা, ওষ্ঠ বাঁকিয়ে বলল, আপনার যা ইচ্ছে হয় করুন আপনি, আমি তবু আপনাকে বিয়ে করব না। আর কি যেন বললেন, ব্যবসার কাজ বন্ধ করবেন? আমার তো আরও সন্দেহ হচ্ছে আপনি আদৌ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কিনা। অফিসে তো আসতে দেখি না কখনো। সারাদিন বাড়িতে বসে পাশের বাসার আন্টির ন্যায় পায়ে পায়ে আমার দোষ খুঁজে বেড়ান, আর তা নিয়ে অপমান অপদস্থ করেন। সুতরাং এসব ভয়টয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি আপনাকে বিয়ে করছি না মানে করছি না। তোমার কি মনে হয় আমি অফিসে আসি না, কোনো ব্যবসার কাজে আমি যুক্ত নেই? এসব শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য বলছে? সারাদিন কি তুমি আমার সাথে থাকো? তুমি দেখো যে আমি। এইটুকু বলতেই হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল রূপন্তী। ভেংচি কেটে পা বাড়ালো বাহিরের পানে, যেতে যেতে বলল, এত কথা শুনতে আর ভালো লাগছে না আমার। বাড়িতে যাচ্ছি। গিয়েছিলাম একটু সমুদ্র বিলাসে, তাও বেহুদা একটা ঝামেলা করে নিয়ে এলেন যত সব। কথাটা বলে রূপন্তী হন হন করে বেরিয়ে গেল অফিস থেকে। বিভান তাকে আটকাতে গিয়েও আটকালো না, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, তা আজ হোক কিংবা কাল।
পৃথিবীর এই প্রান্তের সূর্যটা ডুবে গেছে, চারদিকটা ছড়িয়ে পড়েছে কৃষ্ণাভ আধারে। বিভান তার কথা অনুযায়ী কাজ করছে। কাজী সাহেবকে বাড়িতে নিয়ে এসেছে, থাকতে দিয়েছে এরিক এবং হ্যারির সাথে বাইরের ঘরে। রূপন্তীর ভিতরেও যতই ক্ষোভ বা রাগ থাকুক না কেন, সে ভালোভাবে রান্না করে খাইয়েছে সবাইকে। ঘরে একজন লোক চলে এলে তাকে না খাইয়ে রাখা বা তার সম্মুখে নিজের ক্ষোভ প্রকাশ করা নিশ্চয়ই দৃষ্টিকটু। আর তাছাড়া কিছু বলেও তো লাভ নেই, এটা বিভানের বাড়ি, এখানে তার কিছু বলার অধিকার নেই। এখন সে শুধু বিয়েটা না করলেই হলো। সকলকে খাইয়ে দাইয়ে সব গুছিয়ে কেবলই নিজ কক্ষে প্রবেশ করলো রূপন্তী। সারাদিনের ঝামেলায় শরীরটা এই মুহূর্তে ক্লান্ত বেশ। মেয়েটা কোনোভাবে হাত মুখটা ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে পড়লো। চোখ দুটো একটু লেগে আসতে না আসতেই কর্কট ধ্বনিতে তার মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হলো রূপন্তী। চোখ মুখ কুঁচকে বালিশের পাশ হাতরে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল জুবাইদা বেগমের নামটা। অবাক হলো মেয়েটা। জুবাইদা বেগম আবার এই সময়ে কল করেছেন কেন? এমনিও 1-2 দিন পর পরই তো তার সাথে কথা হয়, এই তো কাল রাতেও কথা হয়েছে। রূপন্তী বিছানায় উঠে বসলো, কলটা রিসিভ করে মোবাইলটা ধরলো কানের কাছে, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদিপু? দীর্ঘ শ্বাস ফেললেন জুবাইদা বেগম, হতাশার সাথে বললেন, ভালো থাকা কি আর আমার কপালে আছে? ছেলে আর ছেলের বউটাকে যেদিন হারিয়েছিলাম সেই দিনই আমার কপাল থেকে ভালো থাকা উবে গেছে। বৃদ্ধা এই নারীর কণ্ঠে এমন হতাশাজনক কথা শুনে খারাপ লাগলো রূপন্তীর। নরম কণ্ঠে সে শুধালো, কি হয়েছে দাদি আপু, হঠাৎ এমন কথা বলছো যে? আর বলিস না, ছেলে এবং ছেলের বউকে হারিয়ে যখন নিঃস্ব আমরা, তখনই নাতিটাও বিদেশে পাড়ি জমালো। কতবার বললাম, কত আকুতি মিনতি করলাম, তবু দেশে আর ফিরল না। তবে তোর দাদু ভাইয়ের বয়স বাড়লো, বছর আগে ব্যবসার দায়িত্বটা নিয়েছিল বিভান। এখন বলছে সে আর ব্যবসা দেখতে পারবে না, আমাদের ব্যবসা যেন আমরাই দেখি। কিন্তু এখন কি আর তা সম্ভব বল? বুড়ো হয়েছি আমরা, এখনো কি ব্যবসা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারি? তাছাড়া তোর দাদু ভাইয়ের মাথায় এখন আর ব্যবসার কাজ ততটা খেলে না। এখন কি করব তাই ভেবেই পাচ্ছি না। রূপন্তী কিছুটা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনাদের ব্যবসা বিভান ভাই দেখে না? মানে এই দেশে বসে ও দেশের ব্যবসা দেখে কিভাবে? তাছাড়া দেশে থাকতে দাদু ভাইকেও তো দেখতাম অফিসে যেতে। উনি তো অফিসে যেতেন শুধুমাত্র কাজ ঠিক হচ্ছে কিনা তা দেখার জন্য। এছাড়া ব্যবসার বেশিরভাগ কাজ ও দেশে বসে বিভানই সামলায়। আমাদের ব্যবসার মূল কাজ স্পেনের অফিস থেকেই হয়। বাংলাদেশ অফিসটাকে এখন শুধুমাত্র কোম্পানির একটা শাখা অফিস বলা যায় আর কি। থামলেন জুবাইদা বেগম, ফের বললেন, ওইখানে কিছু হয়েছে না? মানে বিমানের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে কি? রূপন্তী সবটা যেন চেপে যেতে চাইলো। এই বিষয়ে ব্যাপারটা কেমন যেন এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সবটাই স্বপ্ন, সবটাই মিথ্যা। আমতা আমতা শুরু করলো রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, এখানে তো কিছু হয়নি, সব তো ঠিকঠাকই আছে। তাহলে তুই একটু জিজ্ঞেস কর ওকে, ও কেন এমন করছে। আমরা আজ আছি, কাল নেই। তারপর এই ব্যবসা তো ওরই। ও এমনটা শুরু করলে কিভাবে হবে? কিন্তু আমি কি? এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিলেন জুবাইদা বেগম। কাতর কণ্ঠে বললেন, বয়স বেড়েছে, এক হিসাবে মরতে বসেছি। এবার তো ওকে একটু শান্তি দিতে বল, আমাদের দেশে না ফিরুক, অন্তত ব্যবসা নিয়ে ছেলে খেলা করতে বারণ কর। জুবাইদা বেগমের এই কথার উপরে রূপন্তী আর কিছু বলার মতো খুঁজে পেল না। সত্যিই এই বৃদ্ধ বয়সে এসেও এই নরনারী দুজনের আর শান্তি হলো না। টাকা পয়সা, খাবার, চিকিৎসা কোনোটার অভাব নেই তাদের। অভাব শুধু ভালোবাসার, আপন মানুষের। এই পৃথিবীতে বিভান ব্যতীত তাদের আপন বলতে আর আছে কে?
আর সেই বিভানও তাদের দেখা দেয় না বহু বছর। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, অতপর বলল, আমি বিভান ভাইকে জিজ্ঞেস করে দেখব উনি কেন এমন করছেন। জুবাইদা বেগম বোধহয় একটু আশ্বস্ত হলেন। আরও একটু সময় নিয়ে টুকটাক কিছু কথা বলে কল কাটলেন তিনি। রূপন্তীও আর দেরি করল না, যত্রতত্র পায়ে এসে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। লোকটা চাইছেটা কি এসব কি শুরু করেছে? আর হঠাৎ করে তাকে বিয়ে করার জন্যই বা কেন উতলা হয়ে উঠেছে? এদেশে আসার পর একটা মুহূর্তও তো তাকে শান্তিতে থাকতে দেয়নি এই লোক। সর্বদা অপমান করেছে, প্রতিটি কথায় কথায় তার বাবার নাম নিয়ে অপমান করেছে। তাহলে এখন এই নাটকের মানে কি? এতদিন এতভাবে তার জীবনটা উষ্ঠাগত করেও কি শান্তি হয়নি এই লোকের? এখন আবার নতুন নাটকের সূচনা ঘটিয়েছে। রূপন্তী হৃদয়ে ক্রোধ নিয়েই বিভানের কক্ষের দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি, আপনার সাথে আমার কথা আছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই দরজা খুলল বিভান, হাতে তার জ্বলন্ত একটা সিগারেট। ছেলেটা সিগারেটে একটা টান বসিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, কি সমস্যা? হঠাৎ এত রাতে দরজা ধাক্কাতে কি করছো যে? রূপন্তী সিগারেটের ধোঁয়ায় খুব খুক খুক কেসে উঠল তৎক্ষণাৎ। নাক মুখ কুচকে বলল, সিগারেট সরান, এর গন্ধ আমি সহ্য করতে পারি না। বিভান সিগারেট সরালো না, বরং সিগারেটে আরেকটা টান দিতে দিতে বলল, তুমি সহ্য করতে পারো না তাতে আমার কি? তুমি কি আমার বউ যে তোমার অসমস্যা ভালো লাগা এসব আমাকে ভাবতে হবে? বউ হলে না হয় ভেবে দেখতাম। দাঁত চাপলো রূপন্তী, হাত দ্বারা নাক মুখ চেপে বলল, আপনার সাথে আমার কথা ছিল। এভাবেই বলো। ক্রোধে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা, কটমট করে বলল, আপনি হঠাৎ এমন নাটক করা শুরু করেছেন কেন? দাদি আপুকে নাকি বলেছেন আপনি আর ব্যবসার কাজ দেখতে পারবেন না? হ্যাঁ বলেছে। কেন? এই কেনর উত্তর তোমাকে আমি আগেই দিয়েছি। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠটা আগের তুলনায় একটু নরম করে বলল, আপনি হঠাৎ কেন এমনটা শুরু করেছেন? কি চাইছেন আপনি একটু বলবেন? আপাতত তোমাকে বিয়ে করতে চাইছে। কেন চাইছেন? বিয়েটা করো, একটু সময় নাও, আমাকে অনুভব করার চেষ্টা করো। তোমার করার প্রশ্নের উত্তর তুমি নিজে পেয়ে যাবে। বিয়ে করে কেন সময় নিতে হবে? আপনাকে অনুভব করতে হবে। সেই সময়টা বিয়ের আগে দিন, আমি চেষ্টা করি আপনাকে অনুভব করার, তারপর না হয় বিয়ের কথা আসবে। বিভান হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের দেয়ালে চেপে ধরে তার আগুন নিভালো, অতঃপর আবার ফিরে তাকালো রূপন্তীর পানে, শীতল কণ্ঠে বলল, অনেক সময় দিয়েছি তোমাকে, অনেক অনুভব করানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি অনুভব করতে পারোনি। তাই আপাতত আমি আর সময় দিতে চাইছি না। যতটুকু অনুভব করার করেছো, বাকিটা বিয়ের পর করবে। বিয়ে বিয়ে আর বিয়ে, হঠাৎ আপনার মাথায় এই বিয়ের ভূতটা চাপলো কেন জানি না। তবে আমি আপনাকে বিয়ে করছি না। এদেশে আসার পর জোর জবরদস্তি করে আমাকে দিয়ে রেস্টুরেন্টের চাকরি ছাড়িয়েছেন, জোর জবরদস্তি করে হোস্টেল ছাড়িয়ে এই বাড়িতে এনে তুলেছেন। আপনি কি ভেবেছেন সব আপনার ইচ্ছে অনুযায়ী চলবে? আপনি যা বলবেন তাই হবে? তবে তা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে এসে দাঁড়ালো নিজ কক্ষে, ঠাস করে আটকালো দরজাটা। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ খেয়াল এলো সেদিন তার দরজায় লাগানো কাগজটার কথা। কাগজটায় কি যেন লেখা ছিল, হ্যাঁ 143 সংখ্যাটা লেখা ছিল। এই সংখ্যার মানে কি? বিভান তো বলল তাকে নাকি সে কি অনুভব করানোর চেষ্টা করেছে, তবে ওই সংখ্যাটার মধ্যেই কি কিছু ছিল? থাকতে পারে। রূপন্তী দ্রুত নিজের মোবাইলটা হাতে নিল, ইন্টারনেটে সার্চ দিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ 143?
ইন্টারনেটে সার্চ দিল হোয়াইট ইজ দ্য মিনিং অফ 143। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রূপন্তী সম্মুখে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল 143 মিন্স আই লাভ ইউ। রূপন্তী যেন আকাশ থেকে পড়ল, চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। 143 এর মানে শেষ পর্যন্ত এই ছিল। আরে ওই অঙ্কটা, ওটার শেষেও তো উত্তর হয়েছিল আই 3 ইউ। এটাও তো ওই ইংরেজি বাক্যের আই লাভ ইউই দাঁড়ায়। রূপন্তীর মাথা ঘুরে উঠল, একদিকে এক মাথায় আর কত শখ সে নিবে। বিভান তো তাকে শত্রু মনে করত, এমনকি এখনো শত্রুই মনে করে। সালাম হোসেনকে এখনো তার পিতামাতার হত্যাকারী হিসেবেই মনে করে। তাহলে হঠাৎ এই ভালোবাসা বাসি মানে কি? তারপর মেয়েটা না হয় মেনেই নিল বিভান তাকে ভালোবাসে। মনের উপরে তো কারো হাত থাকে না, হয়তো মনের অজান্তেই ছেলেটা তাকে ভালোবেসেছে। তবে সে অনুভূতির কথা বিভান তাকে জানাতে পারত। দুজন মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কোন ধরনের সম্পর্কে কোনো ধরনের সম্পর্কে জড়াতো নয়তো সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিত। কিন্তু কোনো কিছু পরিষ্কারভাবে না জানিয়ে হঠাৎ করে চাপে ফেলে এই বিয়েটার মানে কি? বিভান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এখানে অন্য কিছু রয়েছে? চাপে ফেলে তাকে বশ করে তার বাবার উপরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে না তো এই লোক? তাও হতে পারে। সালাম হোসেনকে পুলিশে দেওয়ার জন্য, তাকে চাকরিচ্যুত করার জন্য, তাকে বাড়ি থেকে বের করার জন্য ছোটবেলায় কম কিছু তো করেনি বিভান। এখনো আবার তেমন কিছু করতে চাইছে না তো? রূপন্তীর মাথায় কিছু খেলছে না। বিভান তাকে ভালোবাসে জানার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো নাটক। রূপন্তীর মনে হাজারো প্রশ্ন, তবে উত্তর খুঁজে পাচ্ছে না কোনো। হিসাব মিলাতে পারছে না কোনো কিছুর। মেয়েটার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ভ্রু কুঁচকালো রূপন্তী। এই রাতে আবার কে এসেছে? এমনি জীবনে ঝামেলার শেষ নেই, আবার কে এলো নতুন ঝামেলা দিতে? রূপন্তী নিজের ভাবনা চিন্তার ইতি টানলো। কক্ষ থেকে বেরিয়ে এলো থমথমে চোখ মুখে। বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে। বিভানও দাঁড়িয়ে আছে তাদের পাশে। কি সব যেন বলছে তারা নিজেদের মধ্যে। রূপন্তী এগিয়ে গেল তাদের পানে। পুলিশ দুজনকে উদ্দেশ্য করে শুধালো, আপনার হঠাৎ এখানে? পুলিশ দুজনের একজন জবাব দিলেন। রূপন্তী চমকালো, এসব কি বলছে এই পুলিশ? তারা অবৈধভাবে আসতে যাবে কেন? সম্পূর্ণ বৈধভাবে এদেশে পা রেখেছে তারা। এমন মিথ্যা বানোয়াট অভিযোগ কে করলো তাদের নামে? রূপন্তী ঘোর প্রতিবাদ করলো, দৃঢ় কণ্ঠে বলল, মিথ্যা কথা। আমরা এদেশে কোনো অবৈধভাবে আসিনি, সম্পূর্ণ বৈধভাবে এসেছি। বিভান যেন আগে থেকেই তৈরি ছিল সবকিছুর জন্য। পুলিশের কাগজপত্র চাইতে দেরি, কিন্তু তার রুম থেকে কাগজপত্র নিয়ে আসতে দেরি হলো না। পুলিশকে নিজের কাগজগুলো দেখাতে দেখাতে বলল, আমি এদেশে বহু বছর ধরে বসবাস করি, এখন এদেশের নাগরিক। তারপরও ওখানে আমার পাসপোর্টও দিয়ে দিয়েছি, দেখে নিন। পুলিশ বিমানের সকল কাগজগুলো পর্যবেক্ষণ করে ফেরত দিলেন। পরপর তাকালেন রূপন্তীর পানে, বললেন, রূপন্তীর কোনো ডকুমেন্টসই তো তার কাছে নেই, সব বিভান নিয়ে রেখেছে, এমনকি পাসপোর্টটাও তার কাছে নেই। মেয়েটা তাকালো বিভানের পানে, জোরপূর্বক হেসে বলল, আমার ডকুমেন্টসগুলো দেখিয়ে দিন ওনাদের। বিভান কোনো হেলদোল দেখালো না, নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, তোমার ডকুমেন্টস আমি দেবো কিভাবে? তোমার ডকুমেন্টস তুমি দাও। কিন্তু আমার পাসপোর্ট থেকে সব কিছু তো আপনার কাছে। প্রমাণ কি? নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল। রূপন্তী বুঝলো এই পুলিশ আনা তাদের কাছে অভিযোগ দেওয়া সব কিছুর পেছনে নির্ঘাত এই লোকের হাত আছে। এই লোক ইচ্ছে করে এসব করছে যাতে মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়। রূপন্তীর রাগ লাগলো, কটমট করে বলল, দেখুন, ঝামেলা না করে আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখিয়ে দিন। তুমি তাহলে বিয়েতে রাজি হয়ে যাও।
রূপন্তী আর কোনো পথ খোলা পেল না। এই লোক তার জন্য কোনো পথ খোলাই রাখেনি। এখন ডকুমেন্টস না দেখাতে পারলে অবশ্যই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তারপর জেল। ফলস্বরূপ তার জীবনটাও নষ্ট হবে আর তার পরিবারটাও শেষ হয়ে যাবে। রূপন্তী কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মেয়েটার নিজেকে বড্ড অসহায় লাগছে। বিভান ঠিক চাইছেটা কি তাও বুঝতে পারছে না, আবার বিয়ে না করেও কোনো উপায় দেখছে না। রূপন্তীর ভাবনার মধ্যেই আবার মুখ খুললেন একজন পুলিশ, কিছুটা রুক্ষ স্বরে বললেন। রূপন্তী ভয় পেল, আর কিছু ভাবতে পারলো না সে, কিংবা ভাবতে চাইল না। নিজের জীবন শেষ হয়ে যাক তাতে তার দুঃখ নেই, কিন্তু পরিবারটাকে শেষ হয়ে দিতে পারবে না। বিভান যদি ব্যবসার কাজ বন্ধ করে আবার এদিকে সে যদি জেলে যায়, তবে যে তার বাবা মা ছোট ভাইটাকে না খেয়ে মরতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর কোনো উপায় না পেয়ে বলল, আমি বিয়েতে রাজি, আপনি আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখান। বিভানের উষ্ঠে হাসি ফুটে উঠল। আর দেরি করলো না সে, তার পকেটেই ছিল রূপন্তীর ডকুমেন্টসগুলো। দ্রুত সে সেগুলো বের করে দিল। পুলিশ সদস্যরা সব কাগজপত্র পর্যবেক্ষণ করে ভদ্রভাবেই চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই তাদের আটকালো বিভান। বেশ উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, একটু পরেই আমার বিয়ে, দয়া করে আরেকটু সময় থেকে যান। পুলিশ সদস্যরা দ্বিরুক্তি করলেন না, উল্টো বিভানের এই আহ্বানে খুশি হলেন তারা। বিভানকে ধন্যবাদ জানিয়ে বসে পড়লেন সোফায়। বিভান তোড়জোড় শুরু করলো। এরিক, হেরি, কাজী সাহেব এবং সাক্ষী হিসেবে আরো কয়েকজনকে ডেকে আনলো ছেলেটা। অতঃপর 3/4 প্যান্ট আর টি শার্ট গায়ে জড়িয়েই বসে পড়লো বিয়ের পিড়িতে। রূপন্তীর শরীরেও যে ভালো পোশাক তা নয়, হালকা পাতলা সুতির একটা 3 পিস জড়ানো। এখন পোশাক পরিবর্তন করতে যাওয়া মানেই সময় নষ্ট, তাই ওদিকে আর না গেল না বিভান। এই পোশাকেই কাজীকে বলল বিয়ে কার্যক্রম শুরু করতে। কাজী সাহেবও ছেলেটার আদেশ মোতাবেক বিয়ে শুরু করলেন। কিঞ্চিত সময় নিয়ে নিজের কাজগুলো শেষ করে তাকালেন রূপন্তীর পানে, নম্র কণ্ঠেই বললেন। রূপন্তী কবুল বলতে গিয়েও আটকে গেল। হৃদয়টা ভারী হয়ে উঠল তার। শেষ পর্যন্ত এই ছিল তার ভাগ্যে। এদেশে এসেছিল সে নিজের স্বপ্ন পূরণ করতে, পড়াশোনার তাগিদে, অথচ আজ বাধ্য হয়ে করতে হচ্ছে বিয়ে। বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই একটা স্মরণীয় এবং সুন্দর মুহূর্ত। এই সময়ে প্রতিটি মেয়েই তার বাবা মা এবং পরিবারকে পাশে চায়, তাদের সান্নিধ্যে থেকে জীবনের এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে চায়। কিন্তু রূপন্তীর পাশে আজ কেউ নেই। সবচেয়ে বড় কথা, পরিবারের অগোচরে কাউকে না জানিয়ে আজ তাকে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বাবা মা, পরিবারের লোকজন যখন এই সত্যিটা জানবে, নিশ্চয়ই কষ্ট পাবে ভীষণ। রূপন্তীকে চুপ থাকতে দেখে কাজী সাহেব আবার মুখ খুললেন, তারা দিয়ে বললেন। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর না ভেবে বলে দিল, কবুল কবুল কবুল। সাথে সাথে কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেন। এরপর বিভানকে কবুল বলতে বললেন। সে সময় নিল না বেশি, অল্পতেই কবুল বলে দিল। কিন্তু এখনো আইনত বিয়েটা বাকি। এই সমাজে রূপন্তীকে নিজের স্ত্রী হিসেবে জাহির করতে আইনত বিয়ে অত্যাবশ্যক। বিভান আইনত বিয়ের জন্য এখানে একজন উকিলকেও ডেকেছে, আর সাথে সেই নীল ফাইলটাও বাড়িতেই নিয়ে এসেছিল। শরীয়ত মোতাবেক বিয়েটা সম্পূর্ণ হতেই বিভান উঠে গিয়ে কক্ষ থেকে নীল ফাইলটা নিয়ে এলো। রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, সই করে দাও। রূপন্তী ফাইলটা নিল। শরীয়ত মোতাবেক বিয়ে যখন হয়েই গেছে, এখন এই আইনত বিয়ে আটকে রেখে আর লাভ কি? দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। কাপা কাপা হাতে সই করে দিল বিয়ের কাগজে। পরপর সেই কাগজে সই করে দিল বিভানু। ব্যাস, বিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণ। মাত্র কিছু সময়ের ব্যবধানে রূপন্তী এখন বিভানের স্ত্রী। এই সমাজে রূপন্তীর উপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে, তবে তা একান্তই বিভানের। এখন আর মেয়েটাকে তার নিকট থেকে কেউ আলাদা করতে পারবে না।
বিভান উষ্ঠে হাসি ফুটিয়েই সবাইকে মিষ্টি খাওয়ালো। সবাই মিষ্টি খেয়ে আর একটু সময় বসে হাসি ঠাট্টা করে চলে গেল নিজ নিজ গন্তব্যে। শুধু পড়ে রইল বিভান এবং রূপন্তী। মেয়েটা সেই রেজিস্ট্রি পেপারে সই করেই কেমন থম মেরে গেছে, বোধহয় ভাবছে কিছু। বিভান উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে কিছুটা ইতস্তত করে বলল, হিসেব অনুযায়ী আজ আমাদের বাসর রাত। কিসের বাসর রাত আর কিসের বিয়ে? কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ধরছে না রূপন্তীর। চোখের পলকে যেন হুট করে সব বদলে গেল। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সে ধরা দিল অন্যের স্ত্রী রূপে। মেয়েটার ছোট মাথা এই মুহূর্তে এত হতবাগতা আর ধরছে না। নিজের জীবনের হিসেব মিলাতে পারছে না কোনোভাবেই। মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনার ঠাঁই দিয়ে রূপন্তী তেমন খেয়াল করতে পারলো বিভানের কথা। আনমনেই সে বলল, বাসর টাসর যা আছে আপাতত আপনি টাইগারের সাথে সেরে নিন, আমার এখনো অনেক হিসাব মিলানো বাকি। নিজে বলে নিজেই চমকালো রূপন্তী। অপ্রস্তুত হলো ভীষণ। সে এই কি বলতে কি বলে ফেললো। বাসরটাও টাইগারের সাথে। তার চেয়েও বড় কথা, এই লোক এখন বাসরের চিন্তাও করছে। বিয়ে তো জোর করে করেছে, এখন বাসরটাও কি জোর করে করবে? এ তো বিভানের থেকেও দ্রুত গতিতে এগোতে চাইছে। না, এখান থেকে পালাতে হবে তাকে। এই বাসর টাসর এই মুহূর্তে তার দ্বারা সম্ভব না। রূপন্তী উঠে দাঁড়ালো দ্রুত, এলোমেলো পা ফেলে ছুটতে লাগলো নিজ কক্ষের পানে। যেতে যেতে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। বিভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। মেয়েটা কি বলে গেল? টাইগারের সাথে বাসর করতে, শেষ পর্যন্ত একটা কুত্তার সাথে! ছি ছি, ভাবতেই গা গুলিয়ে উঠেছে বেচারার। এ কোনো বিয়ে করেছে সে? বিভান একবার ভাবলো রূপন্তীর কক্ষের পানে যাবে, তবে পরক্ষণেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করলো। মেয়েটাকে আজ সারাদিন কম জোর জবরদস্তি করেনি, এখন অন্তত তার একটু রেহাই দেওয়া উচিত। তাছাড়া বিয়েটা যখন একবার হয়ে গেছে, তখন মেয়েটাকে তার নিকট ধরা দিতেই হবে, তা আজ হোক আর কাল হোক। তপ্ত নিঃশ্বাস ফেললো বিভান। তাকালো তার পাশে থাকা টাইগারের পানে। সাথে সাথেই নাক মুখ কুঁচকে এলো তার। প্রতিদিন ঘুমানোর সময় কুকুর ছানাটাকে সে নিজ কক্ষে নিয়ে গেল, আজ আর নিল না। কেমন অপ্রস্তুত হয়ে সে নিজ কক্ষে টাইগারকে শাসিয়ে বলল, তুই আজ আমার রুমে আসবি না। বেচারা টাইগার অবুঝ বোবা প্রাণী, বুঝলো না কিছু। লেজ নেড়ে ফেল ফেল করে শুধু তাকিয়ে রইল বিভানের বন্ধ দরজার পানে। মানুষ হলে আজ নির্ঘাত এ দরজা সে ভেঙে ফেলতো, বিভানকে রুম থেকে বের করে দিয়ে বলতো, তোমার মতো নিরামিষ খবিশ বদমাশ লোকের সাথে বাসর করার আমারও কোনো ইচ্ছে নেই। তোর বউ আমার নামটা এখানে তুললো না, যেন আমার মানিজ্জত মেরে দিল। কিন্তু আফসোস, টাইগার মানুষ নয়, সে এক নিম্ন শ্রেণীর অবুঝ বোবা প্রাণী। তাই তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতে পারল না কোনো। সুদীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে দেখা মিলছে সুন্দর এক সকালের। চারদিকটা ভরে উঠেছে সূর্যের উজ্জ্বল আলোয়। রূপন্তী প্রতিদিনের ন্যায় আজও ভোরে ভোরেই ঘুম থেকে উঠেছে। সকালের নাস্তা তৈরি করে সাজিয়ে রেখেছে টেবিলে। বিভান এলো একটু পর। রূপন্তী তার দিকে খাবার এগিয়ে দিয়ে নিজেও বসলো টেবিলে। খেতে শুরু করলো স্বাভাবিকভাবে। বিভান আর চোখে একবার তাকালো মেয়েটার পানে, অতঃপর পকেট থেকে একটা চকলেট বের করে যত্ন করে তা দুই ভাগ করলো। এক ভাগ নিজের মুখে দিয়ে অন্য ভাগ এগিয়ে দিল রূপন্তীর পানে। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সম্পূর্ণ জীবনটা আমার নামে হোক। বাইরে কোনো পুরুষকে সুন্দর লাগলে তোমার চোখ দুটো খসে পড়ুক, আর আমি ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষকে মনে ধরলে আমার হাতে তোমার মৃত্যু ঘটুক। রূপন্তীর খাওয়া থেমে গেল। চমকানোর সাথে সাথে ভরকে গেল সে। একে একে স্মরণে এলো গতকাল রাতের সকল ঘটনা। সকালে উঠে তো সে বেমালুম ভুলেই গিয়েছিল, সব ভুলে গিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু এই লোক কি বলছে সব?
কথায় এসে ঠেকলো সে। এখন কোনো পুরুষ মানুষ যদি সুন্দর হয় তাহলেও তাকে সুন্দর লাগতে পারবে না। এ কেমন কথা? রূপন্তী চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে শুধালো। কোনো পুরুষ যদি বাস্তবিক পক্ষে সুদর্শন হয় তবে তাকেও সুদর্শন লাগতে পারে না। না। বিভানের নির্লিপ্ত জবাব। রূপন্তী হতবাক হয়ে ফের প্রশ্ন করলো। সে যদি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়? তবে তার দিকে তাকাবে না তুমি। উষ্ট বাঁকালো রূপন্তী, ভেঙচি কেটে বলল। আর যদি আপনার কথা আমি না শুনি? বিয়ে করেছি তোমাকে, এখন তুমি আমার সব কথা শুনতে বাধ্য। কিসের বিয়ে? কার বিয়ে? জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে, চাপে ফেলে বিয়ে করলেই হলো নাকি? ওই বিয়ে আমি মানি না। রূপন্তীর শক্ত কণ্ঠস্বর। দৃষ্টি শীতল হলো বিভানের। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর খাওয়ায় মনোযোগ দিয়ে বলল। তুমি মানো নাকি মানো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। এখন এটাই সবচেয়ে বড় সত্য। থামলো বিভান, ফের বলল। যাই হোক, খাওয়া শেষ করো তাড়াতাড়ি, নয়তো কলেজে দেরি হয়ে যাবে। কিছুটা সময় গড়িয়েছে। চারদিকে জনমানবের ব্যস্ততা বেড়েছে বেশ। রূপন্তী এবং বিভান কেবলই এসে পৌঁছালো কলেজে। গেট থেকে ঢুকে একটু এগোতেই দেখা মিলল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলার। ক্যাম্পাসে ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছিল তারা। অবশ্য এ এখন তাদের রোজগার কর্ম হয়ে দাঁড়িয়েছে। রূপন্তী এবং বিভান এগিয়ে গেল তাদের পানে। রূপন্তীকে দেখেই উষ্ঠে দাঁড়ালো ইমাদ। উষ্ঠে হাসি ফুটিয়ে বলল। তোমার তো কাল থেকে কোনো খোঁজ খবরই নেই। কি কাজ আছে বলে বিভান কাল যে তোমাকে নিয়ে এলো, তারপর কতবার কল করলাম ধরলে না। সকালে মেসেজ করলাম নিতে আসবো, তাও বারণ করলে। রূপন্তী আর চোখে একবার তাকালো বিভানের পানে, অতঃপর জোরপূর্বক হেসে বলল। ওই একটু কাজে ব্যস্ত ছিলাম তো তাই কল ধরতে পারিনি। ইমাদ আর তেমন প্রশ্ন করলো না। নিজ স্থানে বসে রূপন্তীকে বলল। বসো, আড্ডা দিই সবাই মিলে। রূপন্তী বসতেও নিল, কিন্তু তাকে বাধা দিল বিভান। থমথমে কণ্ঠে বলল। তোমার না লাইব্রেরিতে কাজ আছে? কাজ রেখে আড্ডা দেওয়ার জন্য নিশ্চয়ই লাইব্রেরি কর্তৃপক্ষ তোমাকে কাজে রাখেনি। রূপন্তী আর বসলো না। সত্যিই তো তার লাইব্রেরিতে কাজ আছে। সেই কাজে রেখে কিনা সে বসতে চেয়েছিল আড্ডায়। মেয়েটা তাড়াহুড়ো করলো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত ছুটতে লাগলো লাইব্রেরির পানে। ইমাদও উঠে দাঁড়ালো ফের। রূপন্তীর পিছু পিছু যেতে চাইলো লাইব্রেরিতে, কিন্তু তাকে থামিয়ে দিল বিভান। কপালে ভাঁজ ফেলে শুধালো। কোথায় যাচ্ছিস? রূপন্তীর সাথে কথা ছিল তাই যাচ্ছিলাম। রূপন্তী ওখানে কাজে গিয়েছে। ওখানে তোর যাওয়া মানে ওর কাছে ব্যাঘাত ঘটানো। কথা থাকলে পরে বলে নিস, আপাতত ওকে ঠিকভাবে ওর কাজ করতে দে। বিভানের কথার সাথে সায় জানালো জ্যাকো। টেনে তাকে আবার বসালো নিজেদের পাশে। ইমাদের আর কি করার? ইচ্ছে না থাকা সত্ত্বেও সবার সাথে আড্ডায় যোগ দিল সে। দুপুরের সময় সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে চারদিকে। গরমে দিশেহারা হয়ে উঠেছে প্রকৃতি। রূপন্তী ক্লাস শেষে কেবলই এলো লাইব্রেরিতে। মনের ভিতরে তার হাজার প্রশ্ন দলা পাকিয়ে রয়েছে। বিভানের ওই 143 এবং আই লাভ ইউ এর মানে কি ছিল? ছেলেটা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি অন্য কিছু? আর হুট করে আগাম কোনো বার্তা না দিয়ে এই বিয়ের মানেই বা কি? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে গতকাল রাত থেকে। কাল রাতে জিজ্ঞেস করতে চেয়েও পুলিশের ঝামেলা, বিয়ের ঝামেলা আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। সকালে জিজ্ঞেস করবে তা তো সে নিজেই বিয়ের কথা ভুলে বসেছিল। যাক, এখন জিজ্ঞেস করা যাবে না হয়। রূপন্তী ঠিক জানে বিভান এখন লাইব্রেরিতে আসবে। এখানে কাজে নেওয়ার পর থেকে মেয়েটা প্রতিদিনই এই সময় বিভানকে লাইব্রেরিতে আসতে দেখেছে। রূপন্তীর ভাবনার মধ্যেই বিভান লাইব্রেরিতে পা রাখলো। উষ্ঠে হাসি ফুটে উঠল মেয়েটার। এগিয়ে গেল সে ছেলেটার পানে, নম্র স্বরে বলল। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। বিভান কোনো দিকে দৃষ্টিপাত না করে হেঁটে গিয়ে দাঁড়ালো একটা বইয়ের তাকের নিকটে। সেখান থেকে একটা বই বের করতে করতে বলল। করে ফেলো। রূপন্তী একটু সময় নিল, ইতস্তত করে বলল। আপনি যে সেদিন
আমার দরজায় 143 লিখেছিলেন, আবার ওই অঙ্কটা দিয়েছিলেন। ওর মানে তো ছিল আই লাভ ইউ। আপনি কেন ওগুলো আমাকে দিয়েছিলেন? আপনি কি ভালোবাসেন আমাকে? বিভান হাতের বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে জবাব দিল, বুঝে নাও। আমি বুঝতে পারবো না, আপনি বলুন। তুমি বুঝতে না পারলেও আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে বিয়ে কেন করেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে বিভানের কাছে এই প্রশ্নটা অযৌক্তিক লাগলো। যেখানে সে তার বক্তব্য দ্বারা বুঝিয়ে দিয়েছে সে ভালোবাসে রূপন্তীকে, সেখানে বিয়ে কেন করেছেন? এমন একটা প্রশ্ন নিতান্তই ভিত্তিহীন। অবশ্যই ভালোবাসে বলেই বিয়ে করেছে। বিভান আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। হাতের বইটা ওই তাকে রেখে সে এগিয়ে গেল অন্য তাকের পানে। রূপন্তীও এলো তার পিছু পিছু অস্থির হয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি বিভান ভাই, উত্তর দিন। বিভান এবারেও চুপ রইল, উত্তর দিল না কোনো। মেজাজ বিগড়াল রূপন্তীর। কতক্ষণ ধরে সেই লোকটার পিছু পিছু ঘুরছে, অথচ এই লোক তাকে পাত্তাই দিচ্ছে না, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। মেয়েটা কটমট করলো, মৃদু স্বরে চেঁচিয়ে বলল, বিভান ভাই। বিভান ঘাড় বাঁকিয়ে তাকালো লাইব্রেরিতে থাকা সিসি ক্যামেরার পানে। অতঃপর ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো লাইব্রেরির একদম পেছনের দিকে, বইয়ের তাকের আড়ালে থাকা একটা টেবিলের নিকটে। লাইব্রেরির এই স্থানটি সিসি ক্যামেরার তেমন দৃশ্যমান নয়, আর সেই সুযোগটা কাজে লাগালো বিভান। রূপন্তীকে ডেকে বলল, এদিকে এসো। রূপন্তী টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো, থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? এখানে উঠে বসো। কেন? উঠে বসো আগে। রূপন্তী উঠে বসলো টেবিলে। কিছু বুঝে ওঠার আগেই তার পানে ঝুঁকে গেল ছেলেটা। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, ডোন্ট কল মি ভাইয়া, আই এম অনলি ইয়োর ছাইয়া। রূপন্তী হক চকালো। এটা কি হলো? বিভান তাকে চুমু খেয়েছে, আবার বলছে ছাইয়া। মেয়েটার হৃদস্পন্দন গাঢ় হলো, হাঁসফাঁস করে উঠল মুহূর্তেই। দ্রুত টেবিলের উপর থেকে নেমে যেতে চাইল সে, কিন্তু বিভান নামতে দিল না। দুই পাশ থেকে দুই হাত দিয়ে আটকে দিল মেয়েটাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হিসেব রেখো, এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া প্রথম চুমু। রূপন্তী অতটা ভাবলো না, ফট করে উত্তর দিল, এটা দ্বিতীয়। এর আগেও আপনি আমাকে চুমু দিয়েছিলেন। বিভানের উষ্ঠে শুকনো হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার সাথে সে আরেকটু ঘনিষ্ঠ হয়ে শুধালো। কিভাবে দিয়েছিলাম? রূপন্তী অপ্রস্তুত হলো। কি বলতে সে কি বলে ফেললো? অবশ্যই ইদানিং তার মুখটা কেমন লাগামহীন হয়ে উঠেছে। যখন তখন মুখ থেকে যা খুশি বের হয়ে যায়। এলোমেলো দৃষ্টি ফেললো মেয়েটা, আমতা আমতা করে বলল, জানি না, আপনি হাত সরান, আমি নিচে নামবো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অতপর হুট করে সে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল রূপন্তীর কোমল ঠোঁটে, মোলায়েম ভাবে একটা চুমু খেয়ে বলল, এভাবে দিয়েছিলাম নিশ্চয়ই। কেন, তুমি চেয়েছিলে আমি সব ভুলে যাই? রূপন্তী অপ্রস্তুত হলো, লাজে রাঙ্গা হলো তার গাল দুটো। ছেলেটা আবার তার ঠোঁটে চুমু খেয়েছে, আবার কেমন করে কথাও বলছে। বিভান তো এমন ছিল না। সকাল পর্যন্ত তো ভদ্র সভ্য এবং সুশীল এক পুরুষ ছিল। এখন এর কি হলো? হঠাৎ এত নির্লজ্জ হয়ে কেন উঠল? এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। দুই হাত তুলে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে। হাঁসফাঁস করে বলল, আপনি আমার থেকে দূরে সরুন, আমার অস্বস্তি লাগছে ভীষণ। বিভান হাসলো, আবার ঝুঁকে চুমু খেলো মেয়েটার কানের নরম লতিতে। ফিসফিসিয়ে বলল, অস্বস্তিকে কাবু করতে শেখো বেব। আমি এখন থেকে প্রতিটি মুহূর্তে তোমার অস্বস্তির কারণ হব। পারবো না, আপনি দূরে সরুন। রূপন্তী দূরে সরে যেতে চাইল। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে কোমর চেপে ধরল মেয়েটার, টেনে আনলো নিজের দিকে। আলতোভাবে তার নাকের ডগায় চুমু খেতেই তেতে উঠল রূপন্তী। রুক্ষ কণ্ঠে বলল, সমস্যা কি? কথায় কথায় চুমু খাচ্ছেন কেন? ভালো লাগছে তাই। আর একটা চুমু খেলে কিন্তু আমি আপনার মুখ ভেঙে দেব বলে দিলাম। বিভান হাসলো, মেয়েটার সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলল,
তবে আমি সেই ভাঙা মুখ নিয়ে তোমার চুমু দেব। আপনি কিন্তু এখন আপনার সীমা অতিক্রম করছেন। বিভানের দৃষ্টি শীতল হলো, বেশ শান্ত স্বরেই জবাব দিল। সীমা অতিক্রম করার জন্য এত ঝামেলা করে বিয়ে করেছি, নয়তো এত ধৈর্য চালিয়ে বিয়ে করার কি দরকার ছিল? আপনি আপনি একটা কথাটা আর সম্পূর্ণ করতে পারল না রূপন্তী। তার আগেই শোনা গেল ইমাদের কণ্ঠস্বর। ছেলেটা বেশ রুক্ষ স্বরে শুধালো। এখানে কি হচ্ছে? হকচকিয়ে উঠল রূপন্তী। তৎক্ষণাৎ সে ধাক্কা মারল বিভানকে। বিভানও আর জোর করল না, রূপন্তীকে ছেড়ে দাঁড়ালো সোজা হয়ে, ভ্রু কুঁচকে শুধালো। তুই এখানে কি করছিস? ইমাদ উত্তর দিল না। বুকের ভেতরটা তার জ্বলে যাচ্ছে ভীষণ। মনে হচ্ছে যেমন হৃৎপিণ্ডটা কেউ তীব্র বেগে খামছে ধরেছে। ক্লাস শেষে রূপন্তীর সাথে দেখা করতে লাইব্রেরিতে এসেছিল ইমাদ, কিন্তু লাইব্রেরির সম্মুখ ভাগে মেয়েটাকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে পেছনের দিকে চলে এসেছিল সে। আর এখানে এসে যা দেখলো তাতে এই মুহূর্তে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে পড়েছে ইমাদের। অজানা ভয়ে শরীর কাঁপছে থর থর করে, কষ্ট হচ্ছে ভীষণ। এ কি দেখলো সে? বিভানকে রূপন্তীকে চুমু খেতে না দেখলেও দুজনকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখেছে ইমাদ। কেন তারা এতটা কাছাকাছি দাঁড়িয়েছিল? কি সম্পর্ক এদের দুজনের মধ্যে? তবে কি বিভান আর রূপন্তী কোনো সম্পর্কে জড়িয়েছে? কলিজা কাঁপলো ইমাদের, অস্থির হয়ে শুধালো। তোর এখানে একসাথে কি করছিলি? বিভান উত্তর দিবে তার আগেই মুখ খুলল রূপন্তী। আমতা আমতা করে বলল। বই বই গুছিয়ে রাখছিলাম তাকে। এতটা কাছাকাছি দাঁড়িয়ে তাকে বই রাখছিলে? রূপন্তী অপ্রস্তুত হলো, লজ্জাও পেল ভীষণ। ইমাদ ঠিক কতটা দেখেছে জানা নেই তার, তবে একজন পুরুষ একজন নারীকে চুমু খাচ্ছে বা তার কাছাকাছি অবস্থান করছে এমন দৃশ্য অন্য কারো দেখে নেওয়ার বিষয়টা যে কোনো মেয়ের নিকটই অস্বস্তিদায়ক। রূপন্তী বিষয়টা ঘুরিয়ে নিতে চাইল, ইতস্তত করে জবাব দিল। ওই উপরের তাকে বই রাখতে গিয়ে পড়ে গিয়েছিলাম তো, তখন ধরে নিয়েছিলেন উনি। ইমাদের কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হলো, তবু সে নিজেকে সান্ত্বনা দিল। হতেও পারে রূপন্তীর কথাই সত্যি। গতকাল সমুদ্রের তীরেও তো মেয়েটা অসাবধানতাবশত তার গায়ের উপরে পড়েছিল। তাই বলে কি তার সাথে রূপন্তীর কোনো সম্পর্ক আছে নাকি? ইমাদ এ পর্যায়ে উষ্ঠ প্রসারিত করলো, একটু নিজেকে স্বাভাবিক করে বলল। ও চলো এবার আমিও তোমাকে বই গুছিয়ে রাখতে সাহায্য করি। রূপন্তী জোরপূর্বক হাসলো, পা বাড়িয়ে লাইব্রেরির সম্মুখ পানে যেতে যেতে বলল। তার আর প্রয়োজন হবে না, আমি একাই পারবো। আমিও তোমাকে সাহায্য করি একটু। কথাটা বলেই ইমাদ ছুটল মেয়েটার পিছু পিছু। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা কি অবলীলায় বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দিল? একটু গলা কাঁপলো না তার? টেবিলের উপর বসিয়ে বসিয়ে কতগুলো চুমু খেলো সে রূপন্তীকে, অথচ মেয়েটা বলে দিল পড়ে গিয়েছিল তাই সে ধরেছে। বদমাস মিথ্যাবাদী মেয়ে মানুষ কোথাকার। সন্ধ্যা গড়িয়ে কিছুটা সময় পার হয়েছে, চারদিকটা আলোকিত হয়ে উঠেছে ঝলমলে কৃত্রিম আলোর ঝলকানিতে। বিভান বসে রয়েছে বসার কক্ষে, পায়ের উপরে পা তুলে টিভি দেখছে। রূপন্তী রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল এতক্ষণ। নিজের কাজ শেষে সে পা বাড়ল কক্ষের পানে, তখনই তাকে ডেকে উঠল বিভান। এদিকে এসো। রূপন্তী হাত দ্বারা ঘাড় ডলতে ডলতে গিয়ে দাঁড়ালো ছেলেটার সম্মুখে, ভ্রু কুঁচকে শুধালো। কি হয়েছে? বসো। ফুস করে একটা নিঃশ্বাস ফেললো রূপন্তী, বসলো বিভানের পাশে। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকালো তার পানে, শীতল কণ্ঠে বলল। আমার কোলে বসতে বলেছিলাম। রূপন্তী হতবাক হলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এই লোক কি লাজ লজ্জার মাথা সব খেয়ে নিয়েছে নাকি? সেই দুপুর থেকে কি শুরু করেছে সব? কি স্বাভাবিকভাবে বলল আমার কোলে বসতে বলেছি, কথাটা বলার সময় এর কি একটু লজ্জা লাগেনি? ঢোক গিলল মেয়েটা, হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো সে, অপ্রস্তুত ভঙ্গিতে বলল।
আমি রুমে যাচ্ছি। রূপন্তী কক্ষের পানে পা বাড়ালো, তৎক্ষণাৎ পিছন থেকে তার হাত টেনে ধরলো বিভান। কিছু বুঝে ওঠার আগে হ্যাঁচকা টানে বসিয়ে দিল নিজের কোলের উপর। হক চুকিয়ে উঠল মেয়েটা, হৃদস্পন্দন গাঢ় হলো তার। কোল থেকে উঠে দাঁড়ালো চাইলো দ্রুত, কোল থেকে উঠে দাঁড়াতে চাইলো দ্রুত, কিন্তু বিভান উঠতে দিল না। হাত দ্বারা মেয়েটার কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তীর সর্বাঙ্গ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল, শির দ্বারা বেয়ে নেমে গেল এক শীতল রক্তস্রোত। গলা শুকিয়ে এলো মেয়েটার, কোনো রকমে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি। দেখুন, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। ছাড়ুন আমাকে। বিভান আরো গাঢ়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল রূপন্তীকে, মৃদু স্বরে বলল, আমি তোমার সাথে সব করতে পারি। বিয়ে করা বউ তুমি আমার। কিসের বউ, কিসের বিয়ে? আমি মানি না ওই বিয়ে। ছাড়ুন আমাকে। বিভান ছাড়লো না রূপন্তীকে। হুট করে মুখ গুজলো মেয়েটার ঘাড়ে, সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। খামচে ধরল বিভানের দুই বাহু। বিভান নাক টেনে জোরে একটা নিঃশ্বাস নিল, শীতল কণ্ঠে বলল, I love your name, babe. It's soft and sweet. রূপন্তীর শরীর অসাড় হয়ে পড়ল। একে তো এই প্রথম সে কোনো পুরুষের সান্নিধ্যে এসেছে, তার উপর অজানা এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। এই অনুভূতিকে সে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। রূপন্তী চাইলেও বিভানকে সরিয়ে দিতে পারছে না নিজের থেকে, অথচ হিসেব অনুযায়ী এমন ব্যবহারের কারণে ছেলেটাকে 2-4টা থাপ্পড় মারার কথা ছিল তার। কেন এমন হচ্ছে? তবে কি রূপন্তীর অজান্তেই তার হৃদয়ে বিভানের জন্য কোনো অনুভূতি বাসা বেঁধেছিল, যে অনুভূতি এই মুহূর্তে তাকে বিভানকে ঠেলে সরিয়ে দিতে বাধা দিচ্ছে? রূপন্তী নিজের আখিদ্বয় বন্ধ করে নিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিতেই শব্দ পেল কলিং বেলের। কেউ এসেছে তাদের বাড়িতে। লাগাতার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। মেয়েটা তড়াক করে চোখ দুটো খুলল, আমতা আমতা করে বিভানকে বলল, এবার তো ছাড়ুন। কেউ এসেছে, দরজা খুলতে হবে। বিভান বিরক্ত হলো। এই সময় আবার কে এলো? বউর সাথে একটু একান্তে সময় কাটাচ্ছিল, এর মধ্যেই আসতে হলো এদের। বিভানের হাত আলগা হলো। রূপন্তী যেন হাফ ছেড়ে বাঁচল। ছেলেটার কোল থেকে উঠে গিয়ে দরজাটা খুলতে চোখের সম্মুখে দৃশ্যমান হলো ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। প্রত্যেকের 2 হাত ভর্তি সেদিনের ন্যায় বিভিন্ন খাবার, চকলেট এবং পানীয়। আজও বোধহয় পার্টির উদ্দেশ্যে এসেছে এরা। যাক, এদের উছিলায় অন্তত বিভানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আজ। ছেলেটা যেমনই হোক বন্ধু বান্ধবের সম্মুখে নিশ্চয়ই কিছু করবে না। জোরপূর্বক হাসলো রূপন্তী, নরম কণ্ঠেই শুধালো, আরে আপনারা এখানে? ইমাদ হাসলো, 2 হাত তুলে খাবারের প্যাকেট গুলো দেখিয়ে বলল, কাল তো সমুদ্রের তীর থেকে বিভান তোমাকে নিয়ে চলে এলো, উপভোগ করতে পারলে না একটু, তাই আজ আমরা তোমাদের বাসায় চলে এসেছি, পার্টি করব সবাই মিলে। রূপন্তী সৌজন্যসূচক হাসলো, ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, তাহলে এখনো বাইরে দাঁড়িয়ে কেন আপনারা? ভেতরে আসুন তাড়াতাড়ি। ইমাদ, জ্যাক, এলিনা এবং দুলা বেশ উৎফুল্ল ভঙ্গিতেই ভিতরে ঢুকলো। তবে তাদের দর্শনেই মেজাজ বিগড়ালো বিভানের। এরা আবার এখানে কেন এসেছে? কই রাত্রির আধারে বউয়ের সাথে একটু ভালোভাবে সময় কাটাবে তা না, এরা এসে হাজির। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকালো ইমাদ এবং জ্যাকের পানে, গভীর কণ্ঠে প্রশ্ন করলো। তোরা এসছিস কেন? জ্যাক ধপ করে বসে পড়ল বিভানের এক পাশে, হাসি হাসি মুখে বলল, পার্টি করতে। আমার বাড়ি তোদের বার মনে হয় যে রোজ রোজ পার্টি করতে চলে আসিস? ইমাদ বিভানের অন্য পাশে বসতে বসতে বলল, বারবার মনে না হলেও পার্টির জন্য একদম উপযুক্ত জায়গা মনে হয়। আমার বাড়িতে কোনো পার্টি হবে না। পার্টির ইচ্ছে হলে বারে যা।
ইমাদ গায়ে মাখল না বিভানের কথা। এ ছেলে প্রতিবারই এমন কথা বলে, এটা এক প্রকার এর স্বভাব বলা চলে। তাই বিভানের কথার আর কোনো জবাব এবং ছাত্র হিয়ত উঠে দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। রূপন্তীর পানে ফিরে তাকাইয়ে বলল, পার্টি শুরুর আগে আমাদের একটু চা বানিয়ে খাওয়াও তো রূপন্তী। তোমার হাতের চায়ের যা টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। বাকি সবাই সায় জানালো ইমাদের কথার সাথে। রূপন্তী আর না করতে পারলো না, উঠে গেল সে চা বানাতে। বিভান কটমট করলো, সবার পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেও উঠে গেল রান্নাঘরের পানে। রূপন্তীর পিছু পিছুই ঢুকলো সে রান্নাঘরে। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো। ওরা কেন এসছে? রূপন্তী চুলায় পাতিল বসাতে বসাতে জবাব দিল, পার্টি করতে। আমাদের গতকাল রাতে বিয়ে হয়েছে। তো বিভান দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, গত রাতেই বিয়ে হয়েছে আমাদের। সেই হিসেবে তোমার আমার আজ একে অপরের সাথে একান্তে সময় কাটানোর কথা ছিল। দুজন দুজনকে জড়িয়ে চুমার বর্ষণ বইয়ে দেওয়ার কথা ছিল। তার মধ্যে এই উটকো ঝামেলাগুলো কেন এলো আমার বাড়িতে? রূপন্তী ভরকে গেল। বিভানের এই হঠাৎ ভুল বদল প্রতি ক্ষণে ক্ষণে ভাবাচ্ছে তাকে। বিভানের এই হঠাৎ ভুল বদল প্রতি ক্ষণে ক্ষণে ভাবাচ্ছে তাকে। এদেশে আসার পর থেকে যে ছেলে প্রতি মুহূর্তেই তাকে অপমান করার কারণ খুঁজেছে, বাবাকে তুলে কথা বলেছে, একদিন গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেই ছেলের হঠাৎ এত পরিবর্তন ঠিক হজম হচ্ছে না মেয়েটার। মাঝে মাঝে তো রূপন্তীর সন্দেহ লাগে এই ছেলেই সেই বিভান তো, নাকি অন্য কেউ। প্লাস্টিক সার্জারি করে বিভানের রূপ ধরে নিত কেউ। তবে আজকের ঘটনাগুলো থেকে রূপন্তী একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝেছে। সে বুঝেছে বিভানের প্রতি তার হৃদয়ে কোনো সুপ্ত অনুভূতি রয়েছে। নিজের অজান্তেই সারাদিন ঝগড়া বিবাদে লিপ্ত হতে হতেই ছেলেটার প্রতি এ অনুভূতি জন্মেছে তার মনের মণিকোঠায়। হয়তো হঠাৎ বিভানের কাছে আসা চুমু খাওয়া, অনাকাঙ্ক্ষিত স্পর্শ কখনো এত সহজে সহ্য করতে পারত না সে। ছেলেটার স্পর্শে তার শরীরে শিরশির অনুভূতির বদলে ঘৃণা জন্মাতো। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের পানে, অতঃপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি কি জানি আপনার মামাতো ভাই এবং আপনাদের বন্ধু এসেছে। আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন কেন এসেছে তারা। কিন্তু দোলা আর এলনা তোমার বান্ধবী। ইমাদ ভাই আর জ্যাক এসেছেন বলে ওরা এসেছে, তারা না আসলে ওরাও আসতো না। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। থমথমে মুখশ্রী নিয়েই আবার গিয়ে বসলো বসার কক্ষে। রূপন্তী এলো একটু পর, সবাইকে চা দিয়ে নিজেও এক কাপ চা নিয়ে বসলো এলিনার পাশে। ইমাদ চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে উষ্ঠে হাসি ফুটিয়ে তুলল। প্রফুল্ল চিত্তে বলল, জ্যাক ও ইমাদের কথার সাথে তাল মিলিয়ে বলল, সত্যিই অসাধারণ চা বানাও তুমি। প্রত্যুত্তরে রূপন্তী বলল না কিছুই, শুধু হাসলো একটুখানি। তবে দৃষ্টি তীক্ষ্ণ হলো বিভানের। চায়ের কাপ মুখে দিতে নিয়েই আর দিল না, ঠাস করে রাখলো টেবিলের উপর। ইমাদ ভ্রু কুঁচকালো, চোখ ছোট ছোট করে শুধালো। বিভান দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, ইচ্ছে তো করছে তোকে ভেঙে দিতে। বেটা পেয়াত অসভ্যই তোর। রাত্রি গড়িয়েছে কিছুটা, তবে এখনো গভীরতায় পা দেয়নি। চারদিকটা কৃত্রিম উজ্জ্বল আলোয় আলোকিত এখনো। জনমানবের কলরব শোনা যাচ্ছে বাইরের রাস্তা থেকে। ইমাত, জ্যাক, দোলা এবং এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা আজ রাতের পার্টি বসাবে ছাদে, খোলা আকাশের নিচে। চাঁদের আলো গায়ে মেখে সবাই হই হুল্লোড় করবে কিছুটা রাত পর্যন্ত। তারপর দোলার হোস্টেল বন্ধ হওয়ার আগে আগেই আবার সবাই ফিরে যাবে। বিভান আর রূপন্তীও তাদের এই সিদ্ধান্তে বাধা দেয়নি। কিছুটা রাত অবধিই তো,
তারপর তো চলেই যাবে। সিদ্ধান্ত অনুযায়ী সকল খাবার, মাদুর, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সবাই ছাদে এলো। রূপন্তী মাদুর পাততেই বিভান বাদে একে একে তাতে বসে পড়ল সবাই। রূপন্তীর এক পাশে বসেছে ইমাদ এবং অন্য পাশে দোলা। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো আবারও। অবশ্য এই ইমাদটা সামনে আসলেই তার চোখে মুখে তীক্ষ্ণতা আপনা আপনি লেগে যায়, তারপর আর তা পিছু ছাড়তেই চায় না। বিভান বুকে হাত গুজলো, পা চালিয়ে এসে দাঁড়ালো ইমাদ এবং রূপন্তীর মাঝ বরাবর। থমথমে কণ্ঠে বলল, সরে বস ইমাদ, আমি এখানে বসবো, আমি এখানেই বসবো। ইমাদ সরল না, ভ্রু কুঁচকে বলল। তুই সরে বস। ইমাদের ভালো লাগলো না বিষয়টা। সে বুঝলো বিভান তাকে রূপন্তীর পাশ থেকে সরানোর জন্য সরে বসতে বলেছে, আর সে সরে বসতে বললেই কি সরে বসতে হবে নাকি? ইমাদ সরল না, ঠায় বসে রইল ওই স্থানেই। দৃঢ় কণ্ঠে বলল। ক্রোধে ফুসফুস করে উঠল বিভান। রূপন্তী ঢুক গিলল সাথে সাথে। এই লোক যে এখন রেগে গেছে তা বুঝতে আর তার বাকি রইল না। এরপর যদি রেগে গিয়ে কিছু করে ফেলে বা ঝামেলা করে তখন কি হবে? রূপন্তী নিজেই এবার সরে গিয়ে তার আর ইমাদের মাঝে জায়গা ফাঁকা করে দিল। বিভানের পানে তাকিয়ে বলল, বসুন আপনি। বিভান বসে পড়ল। ইমাদে ভিতরে ভিতরে ফুঁসে উঠল বেজায়। ক্রোধে শরীরটা জ্বলে যাচ্ছে যেন। সবার মধ্যে বসে এখন কিছু বলতেও পারছে না। না, এবার আর চলতে দেওয়া যায় না। রূপন্তীকে সে ভালোবাসে, আর এখন যতদূর মনে হচ্ছে বিভানও পছন্দ করে রূপন্তীকে। এভাবে চলতে থাকলে বিভান যে কোনো সময় রূপন্তীকে তার কাছ থেকে কেড়ে নিবে। না, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তার মনের কথা জানাতে হবে, বলতে হবে ভালোবাসার কথা। বিভানের ভাবনার মধ্যেই রূপন্তী দোলাকে বলল, তুমি একটা গান ধরো তো, তোমার কণ্ঠ ভীষণ সুন্দর। লাজুক হাসলো দোলা, নিচু স্বরে বলল। ততটাও ভালো না। বাকি সকলেও তাল মিলিয়ে রূপন্তীর কথার সাথে দোলা শীতল দৃষ্টিতে তাকালো ইমাদের পানে। কণ্ঠে সুর তুলে গান শুরু করলো। জীবনে প্রথম তুমি, শেষ ভালোবাসা, তোমাকে নিয়ে আমার কত শত আশা, তোমার কাছে এলে সুখ খুঁজে পাই, চোখের আড়াল হলে যেন মরে যাই, চাই শুধু চাই তোমাকে যে চাই, এ জীবনে চাওয়ার আর কিছু নাই। দোলার গানের মধ্যেই পিছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে চেপে ধরল রূপন্তীর নরম কোমরখানা। হক চকিয়ে উঠল মেয়েটা। না দেখেও সে বুঝলো এটা বিভানের হাত। কিন্তু এতগুলো লোকের মধ্যেই নির্লজ্জ লোকটা এসব কি করছে? রূপন্তীর বুক কাঁপলো। তরিত গরিত সে তাকালো সম্মুখ পানে, চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করলো সবাইকে। না, আপাতত কেউ তাদের দেখছে না। সবার নজর এখন দোলার পানে। মেয়েটা হাফ ছেড়ে একটু বাঁচল, কিন্তু দেখতে কতক্ষণ। লোকটার ইদানিং সাহস বেড়ে যাচ্ছে ভীষণ। সবার মধ্যে বসে এসব কি করছে? যদি কেউ দেখে ফেলে তবে কেমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের। রূপন্তী হাঁসফাঁস করে উঠল। সকলের অগোচরে নিজের কোমর থেকে বিভানের হাতটা ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা আরো শক্ত করে চেপে ধরল রূপন্তীর কোমরখানা। মেয়েটা ঠিক যতবার তার কোমর থেকে বিভানের হাতটা সরিয়ে দিতে চাইছে, ছেলেটাও ঠিক ততবার তার হাত চালিয়ে মোলায়েমভাবে চাপ দিচ্ছে রূপন্তীর পেটে। প্রতিটি চাপে শিরশির করে উঠছে মেয়েটার শরীর। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ়। শির দ্বারা বেড়ে নেমে যাচ্ছে অদ্ভুত শীতল এক রক্তস্রোত। এ কেমন অনুভূতি, এ কেমন অত্যাচার! রূপন্তীর নিঃশ্বাস গাঢ় হলো। বিভানের পানে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন কি? হাত সরান আমার কোমর থেকে। বিভানও একটু ঝুঁকে গেল মেয়েটার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমার কোমরটা ভীষণ নরম বেব, একদম মাখনের মতো। আমি একটু চুমু খেতে চাই ওখানে।
রুমে চলো। কান গরম হলো রূপন্তীর। যতটুকু হতবাকতা বাকি ছিল সেটুকু পূরণ হয়েছে এবার। এ লোক তো শুধুমাত্র নির্লজ্জ নয়, বরং চরম নির্লজ্জ। কি সব কথা বলছে! নাক মুখ কুচকালো মেয়েটা, চিবিয়ে চিবিয়ে বলল, ছি, অশ্লীল। মানুষ বিয়ে করে অশ্লীল হওয়ার জন্য। যে পুরুষ বিয়ের পর বউয়ের সম্মুখে নিজের সারানাতে ধরে রাখে সে পুরুষ হয়ে গেল। অর্থাৎ নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যে পুরুষ বিয়ের পর বউয়ের সম্মুখে নিজের শালীনতা ধরে রাখে সে অপুরুষ হয়ে গেল। অর্থাৎ তাই নারীদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর নয়তো মেয়ে জায়গায় গন্ডগোল আছে। অতি সত্ত্বর তার কলিকাতা হার বলে শরণাপন্ন হওয়া প্রয়োজন। রূপন্তী কটমট করলো, রুক্ষ কণ্ঠে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ, কোমর ছাড়ুন আমার। কেউ দেখে ফেললে আপনাকে লজ্জায় না পড়তে হলেও আমাকে লজ্জায় পড়তে হবে। বিভান উষ্ট বাঁকালো। মেয়েটার কোমর ধরে নিজের কাছে টেনে নিতেই দোলার গান শেষ হলো। সবাই হাততালি দিয়ে উঠল। সাথে সাথে জ্যাক হাসি মুখে বলল, বাহ, ভীষণ সুন্দর গাও তুমি। ইমাদ উষ্ট প্রসারিত করলো, বাহবা দিয়ে বলল। বিভান এই ক্ষণে এসে কোমর ছাড়ল রূপন্তীর। মেয়েটা জেনে একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তি বোধহয় সহ্য হলো না বিভানের। পকেট থেকে মোবাইল বের করে এরিকের নাম্বারে মেসেজ করলো কিছু একটা। 2 মিনিটও গড়ালো না সেই মেসেজের পর। এর মধ্যেই ছাদের আলো নিভে গেল, অন্ধকারে ছেয়ে গেল ছাদটা। ঠিক তখন ওই রূপন্তী অনুভব করলো তার ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়েছে। কেঁপে উঠল মেয়েটা।